দেখো আজকের ক্লাসে আমরা 13.1 এর সমানুপাত এবং ব্যস্তানুপাত অধ্যায়টা করব। তো ওই সমানুপাত এবং ব্যস্তানুপাতের মধ্যে আজকে শুধু করবো আমরা সমানুপাতের বিষয়টা, ঠিক আছে? তো সমানুপাত বলতে আমরা কি বুঝি? সমানুপাত বলতে বোঝানো হয় যদি একটা কন্ডিশনের সাপেক্ষে অপর একটা কন্ডিশন বৃদ্ধি পায়, যদি ফার্স্ট কন্ডিশনটা বৃদ্ধি পায় এবং ঠিক তার সাথে সাথে সেকেন্ড কন্ডিশনটা বৃদ্ধি পায়, তখন তাকে বলবো আমরা সমানুপাত। অথবা ফার্স্ট কন্ডিশন যদি দেখা যায় যে হ্রাস পাচ্ছে, কমছে, এবং সেকেন্ড কন্ডিশনে দেখা যাচ্ছে যে সে কমছে, তার মানে সে হবে সমানুপাত। এক্সাম্পল যেমন দেখো, মনে করো আমার দুইখানি জায়গা আছে, দুইখানি জায়গার মধ্যে উৎপন্ন হওয়া ফসলের সংখ্যা, কথা বললাম দুইখানি জায়গা, তো ওইখানে উৎপন্ন হওয়া ফসলের সংখ্যা। আবার ওই জায়গা যদি কমিয়ে দিই আমরা, যদি বলি একখানি জায়গার মধ্যে কতটুকু ফসল হবে, তো দুইখানিতে যত হয়েছিল একখানিতে তার থেকে বেশি হবে না কম হবে? কম হবে। তো যেই মাত্র আমি জমির পরিমাণ কমিয়ে দিলাম, উৎপাদিত ফসলের পরিমাণও কমে গেল। তাহলে কি বুঝছি? দুদিকে কমছে এটা। তো এই ধরনের সম্পর্কগুলি আসলে আমরা বলবো কি সমানুপাত সম্পর্ক। একটা আমরা লেখো, x ও y পরস্পর সমানুপাত সম্পর্ক হলে লেখা যায় x, এই যে সিম্বলটা দেওয়া হয় সমানুপাত চিহ্ন, অর্থাৎ প্রপোর্শনাল টু x সমানুপাত y। বুঝলে তো? তো x এবং y যদি পরস্পর সমানুপাত সম্পর্ক হয়, তাহলে লিখতে পারবো আমরা x প্রপোর্শনাল টু y। নাম্বার 2, যদি কোনো একটা কন্ডিশনের মধ্যে, সাপোজ মনে করো আমি একটা বক্স বানালাম, বক্সের মধ্যে ধরে নাও এইদিকে হলো সময়, ঠিক আছে, এদিকে হলো সময়, আর এখানে দিলাম দূরত্ব। তো দেখো একজন ব্যক্তি মনে করো গাড়ি নিয়ে চলছে, তো ওই ব্যক্তি যদি 5 আওয়ার্স চলে, সে যেতে পারে 80 কিলোমিটার। বুঝলো তো? ওই ব্যক্তি 5 ঘন্টায় 80 কিলোমিটার যেতে পারে। আবার যদি আমি সময়টা বাড়িয়ে দিই, যদি বলি সে 8 ঘন্টা চলেছে, তাহলে বলো তো তার দ্বারা অতিক্রম দূরত্ব বেশি হবে না কম হবে? বেশি হবে। তো এখানে প্রথম সময় ছিল 5 আওয়ার্স, তারপর হলো কত? 8 আওয়ার্স। সময় বাড়লো না কমলো? বাড়লো। তো সেম ভাবে দূরত্বের পরিমাণটা বাড়বে না কমবে? বাড়বে। যেহেতু উপরের সময় বাড়ছে, নিচে দূরত্ব বাড়ছে, দ্যাট মিন্স দিস ইজ সমানুপাত সম্পর্ক। বুঝলো তো? তো সমানুপাত সম্পর্ক হলে এটা জানি না তো আমরা, এটাকে আমাকে বের করতে হবে। তো ওইগুলি বের করার সিস্টেম হলো এরকম বক্স লেখার পর বক্সের প্রথম যে ফাংশনটা আছে সেটা ধরবো আমরা x1, আর তারপরে লিখবো x2, আর নিচ থেকে ধরবো y1, এটা ধরবো y2। তো এরকম বক্স লিখে তারপর আমরা তার সূত্র লিখে দেব। সূত্রটা হবে এরকম, x1 বাই y1 ইকুয়াল টু x2 বাই y2। এই সূত্র লিখবে তোমরা যখন কোনো প্রশ্নে দেখবে তোমরা যে সমানুপাত সম্পর্ক আছে, তখন এই সূত্র দিয়ে সবগুলো অঙ্ক তোমরা করতে পারবে, ঠিক আছে? এখন দেখো 1 নম্বর অঙ্কটা দেখো, বলেছে একটি রেল স্টেশনের কাছে গাড়ি পার্কিং ফি নিচে দেওয়া হলো। মানে একটা স্টেশনের কাছে গাড়ি যে পার্ক করেছে তার ফিগুলো নিচে দেওয়া আছে। বলেছে 4 ঘন্টায় 60 রুপিস, আর 8 ঘন্টায় 100 রুপিস, 12 ঘন্টা বলছে যে 140, এবং 24 ঘন্টায় 180 রুপিস টাকা দিতে হয়। তাহলে বলেছে গাড়ি পার্কিং ফি সময়ের সাথে সমানুপাতিক কিনা দেখেন। তো যত সময় যাচ্ছে
তত তার রেট বাড়ছে আস্তে আস্তে। তো ওই রেট বাড়ার যে কন্ডিশনটা এটা সময়ের সাথে কি প্রপোর্শনাল টু নাকি ইনভার্স, তোমরা কীভাবে বের করবে? দেখো ফার্স্ট একটা অঙ্কটা করবে। তারা বলেছে 4 ঘন্টায় পার্কিং ফি হলো 60 টাকা। দেখো 4 ঘন্টায় 4 ঘন্টায় পার্কিং ফি, দেখো পার্কিং ফি ইকুয়াল টু 60 টাকা। তাহলে 4 ঘন্টায় বের হলো 60 টাকা। তো আমরা বের করবো 1 ঘন্টায় কত। যে দেখো 1 ঘন্টায় পার্কিং ফি সমান সমান 60/4 টাকা। দেখো 4 দিয়ে যদি আমরা 60 কাটে কত হয়, যদি ডাইরেক্ট 4 দিয়ে কাটতে পারো তো কেটে দেবে, না পারলে দেখো 2 দিয়ে কাটবো। প্রথমে 4 কে 2 দিয়ে কাটলে 2 2 যা 4, আর 60 এর মধ্যে পাবো 6 কে কাটলে 3 2 যা 6 হয়ে গেল, আর 0 0 বসে যাবে। আবার দেখো 2 দিয়ে 2 কে কাটলে 2 1 যা 2, আর 2 দিয়ে 3 কাটলে 15 2 যা 30। এই কোনটা আমাদের आंसर আসলো কত, 15 টাকা। এটা হলো 4 ঘন্টায় পার্কিং ফি। নেক্সট বলেছে 8 ঘন্টায় 100 টাকা। তো পরেরটা করো। দেখো 8 ঘন্টায় গাড়িটির পার্কিং ফি ইকুয়াল টু 100 টাকা। তো 8 ঘন্টায় যদি হয়ে থাকে 100 টাকা, আমরা বের করবো 1 ঘন্টায় কত হবে। 1 ঘন্টায় গাড়িটির পার্কিং ফি ইকুয়াল টু 100/8 টাকা। দেখো আবার সেম ভাবে কাটবো আমরা। 2 দিয়ে কাটলে 4 2 যা 8, 2 দিয়ে কাটলে 52 যা 100 হয়, ঠিক আছে। দেখো যদি 4 কে আমরা 2 দিয়ে কাটি 2 আসে, সেভাবে পুরো 50 কে যদি আমরা 2 দিয়ে কাটি 25 আসে। আবার দেখো 25/2 মানে 25 এর অর্ধেক কত হয়, 12.5। নয়তো তোমরা আগে এখানে ভাগ করে নেবে। দেখো 25 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তো 2 1 যা 2 মিলে গেল, মাইনাস করলে 0, উপর থেকে 5 নামবে, তাই তো। আর 2 2 যা কত হয় 4, মাইনাস করলে 1 থাকবে, উপর পয়েন্ট দিয়ে তুমি 0 নামালে তাহলে 5 2 যা কত হয় 10। তো দেখো 12.5, আসলে লিখে দাও 12.5 টাকা। নেক্সট বলেছে 12 ঘন্টায়, দেখো 12 ঘন্টায় গাড়িটির পার্কিং ফি। দেখো 12 ঘন্টায় বলেছে 140 টাকা, 140 রুপিস। সেম ভাবে বের করবে 1 ঘন্টায় কত হবে। 1 ঘন্টায় পার্কিং ফি হবে 140/12 এত টাকা। এখন দেখো আবার কাটতে হবে। যদি 12 কে আমরা 2 দিয়ে কাটি 6 2 যা 12 হয়, উপরে 140 কে যদি আমরা 2 দিয়ে কাটি, তো 2 এর টেবিল দেখো 2 দিয়ে তো 1 কে করা যায় না, তাই 14 নিতে হবে। 7 2 যা কত হয় 14, আর 0 0 বসে গেল। আবার দেখো 2 দিয়ে কাটলে 3 2 যা 6, আর এখানে দেখো 7 দিয়ে কাটলে 2 দিয়ে যখন আমরা 7 কে কাটবো, 2 1 যা 2, 2 2 যা 4, 2 3 যা 6, তো 3 বার হয়, 3 2 যা 6, আর ছিল তো এখানে 7, ক্যারি কত রইল 1 রইল। এই ক্যারি 1 কোথায় বসবে, আসে এখানে বসবে। 1 আর 0 মিলে কত হয় 10, আর 20 মিলে পর 5 2 যা কত হয় 10 হয়ে গেল। আবার দেখো 35 বাই কত 3 ভাগ করে দেবো। 35 কে আমরা 3 দিয়ে ডিভাইড করব। প্রথম 3 দিয়ে কাকে এই 3 কে
তো 3 1 যে 3 মাইনাস করলে 0 উপর থেকে নামবে কত 5 নামবে। এবার দেখো 3 এর টেবিল 3 দিয়ে 5 কে আমরা কাটবো। তো 3 এর নামে তো কতবার করা যায় 5 পর্যন্ত একবার। তো 3 1 যে 3 মাইনাস করলে 2 থাকে, উপরে তো আর ডিজিট নেই, তাহলে পয়েন্ট দিয়ে আমরা এখানে 0 নামাবো। হলো তো? এবার দেখো 3 6 এর কত হয় 18, 20 থেকে 18 চলে গেলে কত থাকে 2 থাকে। যেহেতু উপর পয়েন্ট দেওয়া আছে তাহলে আমি আবার একটা 0 নামাতে পারি। আবার দেখো 3 6 এর কত হয় 18, তো মাইনাস করলে আবার কি থাকে 2 থাকে। দেখো এর বেশি চলতেই থাকবে, তো বারবার 2 আসছে তাই না। তো পয়েন্টের পরে কত আসলো 2 ডিজিট চলে আসলো, আর করা দরকার নেই। তো তার আনসারটা হবে কত 11.66 টাকা। নেক্সট বলেছে 24 ঘন্টায়, দেখবে 24 ঘন্টায় গাড়িটির পার্কিং ফি ইকুয়াল টু বলেছে 180 টাকা। বের করবে 1 ঘন্টায় গাড়িটির পার্কিং ফি ইকুয়াল টু 180/24 টাকা। দেখো তো এটাকে আবার কাটবো আমরা 2 দিয়ে। হ্যাঁ 12 2 যা 24, এটাকে কাটলে দেখো তো 9 2 যা কত হয় 18 আর 0 0, আবার 2 দিয়ে কাটলে 6, 2 দিয়ে কাটলে 45। দেখো আবার 3 দিয়ে কাটলে 3 2 যা 6, 3 দিয়ে এটা কাটবো। 3 দিয়ে প্রথম 4 কে কভার করা যায় একবার, 3 1 যা 3, ক্যারি 1 থাকলো এখানে আসলো 15, 3 5 যা 15, কত আসলো 15/2। তো 15/2 মানে 15 এর অর্ধেক কত হয় 7.5 টাকা। তো এবার দেখো তো এই যে 4 ঘন্টায় পার্কিং ফি যদি 60 টাকা হয়ে থাকে, 1 ঘন্টা কত ছিল 15 টাকা, 8 ঘন্টায় হলো 100 টাকা, তাহলে 1 ঘন্টায় কত 12.5 টাকা। এখানে 12 ঘন্টায় যদি হয়ে থাকে 140 টাকা, তাহলে 1 ঘন্টায় হলো 11.66 টাকা। আর 24 আওয়ার্সে যদি হয়ে থাকে 180, তাহলে 1 আওয়ার্সে কত হয় 7.5। তো জায়গা তো সেমই তাই না। তো যত সময় যাচ্ছে মানে 4 ঘন্টার জন্য এটা 8 ঘন্টার জন্য, 12 ঘন্টার জন্য আর 24 ঘন্টার জন্য তাই না। তো সময় আস্তে আস্তে কি হচ্ছে বাড়ছে না, যত সময় বাড়ছে এখানে আনসারগুলো দেখো তো টাকাটা 15 টাকা ছিল, এবার 12.5 টাকা আসলো, আবার 11.66 টাকা আসলো, 7.5 টাকা আসলো। তো এই ক্ষেত্রে টাকাটা কি বাড়ছে না কমছে আস্তে আস্তে কমছে। তো সময়ের সাথে তার টাকাটা সমানুপাত না ব্যস্তানুপাত, ব্যস্তানুপাত। তারা বলেছে যে গাড়ির পার্কিং ফি সময়ের সাথে সমানুপাতি কিনা দেখো, বলবে যে গাড়ির পার্কিং ফি সময়ের সাথে সমানুপাতি নয়। লিখে দাও আনসারটা দেখো। গাড়ির পার্কিং ফি সময়ের সাথে সমানুপাতি নয়। 2 নম্বরে কি বলেছে, একটি রঙের মিশ্রণ এক অংশ লাল রঞ্জক, এটা রঙের মিশ্রণ আছে যেখানে এক অংশ আছে কি লাল রঞ্জক এবং 8 অংশ খাট দিয়ে তৈরি করা হয়েছে, এক অংশ লাল এবং 8 অংশ হলো খাট। নিচের টেবিলটি লক্ষ্য করো এবং কতটুকু খাট ডালতে হবে তা লেখো। তো টেবিলটা দেওয়া আছে, আগে টেবিলটা তুলো, দুই গুলি। তো টেবিলটা দেওয়া আছে, একটা বক্স আঁকো সুন্দর করে। প্রথম বলেছে লাল রঞ্জকের অংশ, দেখো
লাল রঞ্জকের অংশ। আর নিচে বলেছে ক্ষারের অংশ। প্রথম তারা দিয়ে দিয়েছে যে 1/8, এটা হলো 1/8। তারপর দিয়েছে 4, 7, 12 আর হলো 20। আর নিচের এগুলি দেওয়া নেই, বলেছে এই লাল রঞ্জকের সাথে ক্ষারের অংশের কিরূপ সম্পর্ক এবং তার এই মানগুলি বের করতে বলেছে। তো ফার্স্ট দেখো, আমরা উপরেগুলিকে ধরে নেব x1 x2 x3 এভাবে সবসময়। এরকম বক্স লেখার পরে উপরেগুলি প্রথমটা লিখবো x1 x2 x3 x4 x5 এভাবে চলতে থাকবে। তো যেহেতু এখানে দেখো প্রথমে একটা 1 আছে, তার মানে কি আমরা কি জানবো, এটা হলো x1। এটা কিন্তু তোমাদের লেখা দরকার নেই, জাস্ট মনে রাখবে যে এটা কি x1, এটা হলো x2 x3 x4 x5। যেহেতু এখানে মানগুলো দেওয়া আছে এগুলি লেখা দরকার নেই, জাস্ট মনে রাখবে, তোমাদের বোঝার জন্য আমি লিখে দিলাম। আর নিচের গুলি হয় y1, এটা দেওয়াই আছে, দেখো তো y1। আর এইগুলো তুমি ধরবে, এটা হলো y2 y3 y4 y5। তো দেখো এক অংশ লাল হলে ক্ষারের অংশ কত হয় 8, আর লালের অংশ 4 হলে ক্ষারের অংশ বাড়বে না কমবে? এক অংশের জন্য 8 অংশ প্রয়োজন হয়, 4 অংশের জন্য কত প্রয়োজন হবে, বাড়বে না কমবে? বাড়বে। তো যেহেতু এখানে লাল রঞ্জকের পরিমাণ বাড়ছে, তো ক্ষারের অংশ বাড়বে। দ্যাট মিন্স তারা সমানুপাত সম্পর্ক আছে। দেখো ফার্স্ট এগুলো ধরে নেব, ঠিক আছে? ধরি ক্ষারের অংশ লাগবে, ফার্স্ট কি ধরেছিলাম y2 y2 y3 y4 এবং y5। তারপর দেখো যেহেতু আমরা বুঝতে পারলাম যে এখানে সমানুপাত সম্পর্ক, তো লিখবো এই জায়গাটা লাল রঞ্জকের অংশের সাথে ক্ষারের অংশ সমানুপাতিক সম্পর্ক। লাল রঞ্জকের অংশ ও ক্ষারের অংশ পরস্পর সমানুপাত সম্পর্ক বা সমানুপাতিক সম্পর্ক। আমাদের স্টেটমেন্ট লেখা শেষ, এখন সূত্রটা বসাবো, অঙ্কগুলো করবো। তো সমানুপাতের জন্য আমাদের ফর্মুলা কি ছিল মনে আছে? x1/y1 = x2/y2। এই ছিল আমাদের ফর্মুলাটা। যেহেতু আমরা ধরে নিলাম যে তারা পরস্পর সমানুপাত সম্পর্ক, তাহলে দেখো প্রথমে এটা x1, তো x1 কি হবে y1 আর x2/y2। প্রথম আমরা এই দুটো করবো, মনে রাখবে এগুলো অঙ্কগুলো সবসময় দুটো দুটো করে করতে হয়। দেখো সুতরাং আমরা নাম্বার দিয়ে দিই, 1 নম্বর 2 নম্বর দিয়ে, ঠিক আছে? দেখো x1/y1 = x2/y2। তাহলে বা তো প্রথম ক্ষেত্রে x1 কত, এখানে 1 1/y1 হলো কত 8 = x2 দেখো কত আছে 4, y2 কি দেওয়া আছে নেই, তো y2 আর y2 হবে। তাহলে বা আবার দেখো যদি মাঝখানে ইকুয়াল থাকে তাহলে কোণাগুণি গুণ করবে, তো 1 দিয়ে y2 কে ইনটু করলে y2 1 যা y2 হয় ইকুয়াল টু, আবার a দিয়ে গুণ করলে 8 4 যা 32, তাহলে y2 এর মান বের হয়ে গেল, ফার্স্ট কন্ডিশন। নেক্সট নাম্বার 2, আবার দেখো এটা বের করব আমরা, সেম কনসেপ্টে দেখো x1/y1, এই যে x1/y1, এখন তো আমরা এই জায়গাটা নেব তাই না,
দেখো তো x3 বাই y3, তাহলে x3 বাই y3, তাহলে বা x1 কত এখানে 1, y1 কত 8, x3 কত 7 আর y3 তো নাই, তাহলে বা y3 1 যা y3, এখানে 7 8 যা কত হয় 56। নেক্সট নাম্বার 3 কন্ডিশন দেখো, এই জায়গাটা সেম ভাবে হবে x1 বাই y1 ইকুয়াল টু x4 বাই y4, বা x1 হলো 1, y1 হলো 8 ইকুয়াল টু x4 কত এখানে 12 আর y4 তো নেই, y4 ধরবে, বা y4 1 যা y4 ইকুয়াল টু 8 দিয়ে 12 কিন্তু করবে, দেখো মুখে মুখে কিভাবে করবে। ফার্স্ট 8 দিয়ে 2 কে, 8 2 যা 16, ক্যারি 1, 8 1 যা 8, 8 আর ক্যারি 1 এর প্লাস কত হয় 9, y4 হয়ে গেল 96। নাম্বার 4 কন্ডিশন দেখো, সেম ভাবে x1 বাই y1 ইকুয়াল টু এই জায়গাটা কি হবে x5 বাই y5, বা এটা হলো 1 বাই 8 ইকুয়াল টু x5 দেখো কত 20, y5 নেই মানে y5 লিখবে, বা y5 1 যা কত হয় y5 ইকুয়াল টু, এখন 8 ইনটু 20, 8 0 যা কত হয় 0 আর 8 2 যা 60, তো হয়ে গেল না 160, সবগুলো বের হয়ে গেছে। তো তারা বলেছিল কি যে কি পরিমাণ ক্ষারের প্রয়োজন হবে, তো প্রত্যেকটা আনসার পেয়ে গেলাম। প্রথম হবে যখন লাল রঞ্জক হয় x2 মানে 4 অংশ, তখন ক্ষারের অংশ প্রয়োজন হবে 32, যখন লাল রঞ্জকের অংশ হবে 7 তখন ক্ষারের অংশ হবে 56। এভাবে দেখো সবগুলো আনসার পেয়ে গেল। এখন দেখো নাম্বার 3 বলেছে উপরের 2 নং প্রশ্নে যদি এক অংশ লাল রঞ্জকের জন্য 75 মিলি ক্ষারের প্রয়োজন হয় তবে 1800 মিলি ক্ষারের কতটুকু লাল রঞ্জক মিশ্রিত করতে হবে। তো সেম ভাবে লিখবে নাম্বার 3, বক্স বানাবে একটা, এই অঙ্ক করার সময় সবসময় বক্স বানাতে হবে, বানিয়ে প্রথম তারা যা বলবে এগুলি উপরে লিখবে আর দ্বিতীয় নম্বর যা বলবে এগুলি নিচে লিখবে, এই হলো তোমাদের কাজ। ফার্স্ট কি বলেছে লাল রঞ্জক, লিখবে লাল রঞ্জকের অংশ, লাল রঞ্জকের অংশ, আর তারপর বলেছে ক্ষারের অংশ, তো দেখো তারা প্রশ্ন বলেছে এক অংশ লাল রঞ্জকের জন্য, তো লাল কতটুকু বলেছে 1 অংশ, তো লালের মধ্যে লিখবি কত 1, আর এখানে বলেছে এক অংশ লাল রঞ্জকের জন্য 75 মিলি ক্ষারের প্রয়োজন, তাহলে ক্ষার কত বলেছে এখানে 75 লিখলে, মিলি বলেছে তাহলে ব্র্যাকেটে লিখবে মিলি, হলো। নেক্সট বলেছে তবে 1800 মিলি ক্ষারের, তাহলে 1800 মিলি ক্ষারের বলেছে, দ্যাট মিনস কি দেওয়া আছে ক্ষার দেওয়া আছে, ক্ষারের মানে দেওয়া আছে 1800, ওই ক্ষারের জন্য কতটুকু লাল রঞ্জক মিশ্রিত করতে হবে। লাল তো আমরা এখানে জানি না তাই না, আমরা ধরে নেবো দেখো এটা যদি x1 হয়ে থাকে এটা করবো x2 নেবো, বুঝছিলে ধরি লাল রঞ্জকের প্রয়োজন হবে, লাল রঞ্জকের প্রয়োজন হবে x2 পরিমাণ, তো এখানে দেখো তো এক অংশের যদি
75 মিলি ক্ষারের প্রয়োজন হয়। তো এখানে যেহেতু ক্ষারের সংখ্যাটা বেড়ে গেল, তাহলে এই লাল রঞ্জকের অংশ তো বাড়বে, তাই না? তো এখানে লাল রঞ্জকের অংশের সাথে ক্ষারের অংশের কি সম্পর্ক হচ্ছে? এখানে সমানুপাত সম্পর্ক। দেখো এখানে লাল রঞ্জকের সাথে লাল রঞ্জকের অংশ ও ক্ষারের অংশ পরস্পর সমানুপাতি সম্পর্ক। তো যেহেতু সমানুপাতি সম্পর্ক, তো সমানুপাতি সম্পর্কের জন্য আমরা সূত্র কি শিখেছিলাম? সুতরাং x1 বাই y1 ইকুয়াল টু x2 বাই y2, বা x1 বলতে কোনটা? প্রথমেরটা, এটা 1, y1 মানে 75 ইকুয়াল টু x2 তো এটা কিছু নেই, তাহলে x2 হবে। আর y2 কত? 1800 বা আবার দেখো ক্রস মাল্টিপ্লিকেশন করলে 75 ইন্টু কত হবে? x2 হবে। তাহলে 75x2 ইকুয়াল টু 1 দিয়ে 1800 কে ইন্টু করলে 1800ই হবে, তাই তো? তারপর লাইন দেখো, বা আবার আমরা এখান থেকে x2 এর মানটা বের করব। লেখো x2 ইকুয়াল টু, টান দেবে একটা, তো টানের পরে দেখো আনসারটা কি আছে? 1800 এর উপরে লিখবে, আর x2 এর সাথে 75 ইনটু অবস্থা ছিল, তো এখানে আসলে কি হয়ে যাবে? ডিভাইড অবস্থা হয়ে যাবে, নিচে 75 হলো। আবার দেখো যদি 5 দিয়ে কাটি আমরা, 5 দিয়ে প্রথম 7 কে, তো 5 1 জার 5, 5 2 জার 10, বেশি হয়ে যায়, তাহলে 5 1 জার 5 ছিল 7, আমাদের আসলো 5 1 জার 5, কত রইল? আরো 2 রইল। 2 এসে বসবে 5 এর আগে, কত হবে? 25, 5 5 যা কত হয়? 25 হয়ে গেল। সেম ভাবে উপরে দেখো 5 দিয়ে কি 1 করা যাবে? 1 ছোট তো হবে কি, তো কত নিতে হবে? 80 নিতে হবে। 5 এর টেবিল পড়ো, 5 1 যা 5, 5 2 যা 10, 5 3 যা 15, আর 5 4 যা কত হয়ে যায়? 20, আছে কত আমাদের এখানে? 80, 5 3 যা 15, তো 16 17 18 কত থাকে? 3 থাকে, তো 3 এসে বসবে কোথায়? এই 0 আগে বসবে, 3 আর 0 মিলে কত হয়? 30, 5 6 কত? 30 হয়, আর এটা 0 ছিল, এই 0টা বসে দেবে এখানে। নেক্সট আবার দেখো 5 দিয়ে কাটবো, 5 3 কত হয়? 15, এখানে দেখো 5 দিয়ে কি প্রথম 3 কি দেওয়া যাবে? আমরা বড় সংখ্যা দিয়ে কোনো সময় ছোট সংখ্যাকে ডিভাইড করতে পারবো না, তাকে বড় বানাতে হবে। 5 থেকে 3 তো ছোট, তাকে ভাগ করা যায় না, তার জন্য 3 এর সাথে ওই 6 কে নিতে হবে। তো 3 আর 6 মিলে কত হলো? 36, আর 5 এটি করবো, 5 7 কত হয়? 35, 5 7 যা 35, ছিল 36 হয়েছে 35, ক্যারি কত? 1, ক্যারি 1টা এখানে আসবে, কত হলো? 10, 5 2 যা 10। এবার দেখো 3 দিয়ে কাটলে 3 1 যা 3 হয়ে গেল, আর 3 দিয়ে এইটা কাটবো, প্রথম তো 7, তো 7 তো বড় করা যাবে, তো 3 টেবিল পড়ো, 3 1 যা 3, 3 2 যা 6, 3 2 যা 6, ছিল 7 হলো আমাদের 6, ক্যারি 1, তো 12, তো 3 টেবিল পড়লে 3 4 যা 12, ইকুয়াল টু কত আসলো? 24, এগুলো আমাদের ফাইনাল আনসার। তো তারা বলেছিল যে কতটুকু লাল রঞ্জকের প্রয়োজন হবে, তোমরা আনসার লিখে দেবে। লাল রঞ্জক মিশ্রিত করতে হবে
24